আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাপের আরেকটি আলোচনায়। যথারীতি আপনাদের সাথে আমি সাফায়াত আছি। আমার সাথে আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা ভাই উনি আছেন। এবং আজকে আমরা আরেকজন বিশেষ অতিথিকে আমাদের মাঝে পেয়েছি। তিনি আহ, আমাদের বাংলাদেশের বাংলা অনলাইন জগতের আমার মনে হয় অনেকের কাছেই তিনি একজন পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধেয় জনাব রুমি ভাই। রুমি ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। রুমি ওয়ালাইকুম ভাই আসসালাম। একজন প্রবাসী চিকিৎসক। তিনি আজ বহু বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে তিনি অবস্থান করছেন। তিনি একজন পালমোনারি কেয়ার ফিজিশিয়ান, ইফ আই এম নট মিস্টেকেন, তাই না রুমি ভাই? আচ্ছা, এবং একই সাথে তিনি একজন শিক্ষক। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের একজন সহযোগী অধ্যাপক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। রুমি ভাই এছাড়াও আমাদের তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও তিনি অনেক সময় অনেক তার লেখালেখি তিনি করেছেন। এছাড়া তিনি ব্লগ, আমাদের বাংলা ব্লগের একদম প্রথম জমানার যেই কয়েকজন পরিচিত মুখ ছিলেন, রুমি ভাই তাদের একজন। তো রুমি ভাই, আমরা অত্যন্ত সম্মানিত আপনি আমাদের কাছকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। সাফায়েত, ইমতিয়াজ, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সাফায়েতে এত এত সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য আমি হাম্বলড। আই ডোন্ট ডিজার্ভ অল দ্য কুডোস, বাট ইটস অনার টু বি হিয়ার ইন দিস সেশন টুনাইট উইথ ইউ গাইস। তো রবি ভাই, আমি আর কি শুরু করি। আপনার আপনার আমি ইন্টারেস্টেড যে আপনি যে আমি যতদূর জানি, আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি, সো আই নো লিটল বিট অফ ইউর হিস্ট্রি এন্ড এভরিথিং। আপনি তো প্রথম স্টুডেন্ট হিসাবে আসলেন আমেরিকাতে, তো আপনার স্টুডেন্ট হিসাবে আসার অভিজ্ঞতাটা কি? আপনার ওটা শেয়ার করেন আমাদের সাথে একটু। আমি তাহলে আমি এখানে আমি আপনার প্রশ্নের সাথে আমি আরেকটু অ্যাড করে দেই। আমি যদি মানে ইফ আই গট ইউর ব্যাকগ্রাউন্ড কারেক্টলি রুমি ভাই, আপনি মানে বাংলাদেশের একদম সব টপ জায়গাগুলোতে আপনি লেখাপড়া করেছেন। আপনি একজন নটরডেমিয়ান। আপনি চিটগং মেডিকেল কলেজেরও একজন অ্যালামনাস। আপনি চিটগং মেডিকেল কলেজ থেকে তার পরবর্তীতে আপনি যে আসলেন আপনার সম্ভবত ওয়েইন স্টেট ইউনিভার্সিটি, এই জার্নিটা, হ্যাঁ, চিটগং মেডিকেল থেকে ওয়েইন স্টেট ইউনিভার্সিটি এর পরবর্তীতে আপনার যে আমেরিকায় বাকি আপনার যে উচ্চতর পড়াশোনা এবং আপনার কর্মজীবন, এই ট্রানজিশনটা আমাদেরকে যদি একটু বলতেন। সুন্দর একটা ভালো বিষয় নিয়ে কথা বলার সুযোগ এসছে, এবং এটা থ্যাংক ইউ ফর পিকিং দিস টপিক। একসময় যখন চিরাং মেডিকেলে ছাত্র ছিলাম, তখন থেকে প্ল্যান ছিল, আগ্রহ ছিল যে দেশ ছাড়বো, যে এই দেশে থাকবো না, এবং দেশ ছেড়ে আমেরিকা যাব, এটাই প্ল্যান ছিল। আমাদের সময় তো তখন এত ইন্টারনেট ছিল না, এত নাথিং ওয়াজ অ্যাভেলেবল অনলাইন, এবং চিরাগাং, মানে আই ডিডন্ট হ্যাভ দ্য স্কোপ। আমি কিভাবে বাইরে গেলে কোথায় কি করতে হবে, ওইটা চিরাঙে থাকা অবস্থায় আমাদের কোনো সুযোগ ছিল না জানার বা এই ব্যাপারে কোনো অগ্রগতি করার। তখন চিরাং মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকে একটা প্রজেক্টে কাজ করেছিলাম, একটা রিসার্চ প্রজেক্টে। এটা ইয়ার পিজিতে, তখন তৎকালীন পিজিতে ছিলাম 2 বছর, ওখানে ঢাকা বাংলাদেশ ছিলাম। আমি ঢাকায় আসি জানুয়ারি 94-এ। 94 এবং 95, এই 2 বছর আমার চলে জীবন সংগ্রামের একেবারে প্রথম ধাপ। ওই সময়গুলাতে চাকরির সন্ধান, বিদেশ যাবার স্ট্রাগল, বিসিএস, সবকিছু। যা হলো যে আমি দিয়েছিলাম 15 বিসিএস। 15, আমাদের যখন আমরা মেডিকেল স্টুডেন্ট, 15 বিসিএস এ আমার হয়ে গেল। তখন 15 বিসিএস এর মধ্যে আমার পোস্টিং হলো হচ্ছে গিয়ে চাঁপাই নবাবগঞ্জে ভোলাহাটে। ভোলাহাট হচ্ছে একটা রিমোট উপজেলা, একদম একদম ভারতের মাঝখানে। তো চাঁপাই নবাবগঞ্জ থেকে আর অনেক দূরে, রিমোট বর্ডার টাউন। একদিন গেলাম ঢাকা থেকে রাজশাহী নাইট কোচে, রাজশাহী থেকে সকালে বাসে করে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে তারপর সেখান থেকে এই যে ভ্যানে করে খালে মাঝখান দিয়ে ভোলাহাট গিয়ে পৌঁছলাম। গিয়ে চাকরিতে জয়েন করলাম এই 1995 মাঝামাঝি। ওই একদিনই গিয়েছিলাম, আর যাইনি। সেই জবে আর যাওয়া হয়নি, রিজনও করি নাই, জানি না এখন জবটা আছে কিনা। তারপরে ইন দ্য মিন টাইম বাংলাদেশে থাকা অবস্থাতেই বিভিন্নখানে বাইরে যাওয়ার চেষ্টা শুরু করলাম। তখন আমেরিকা যাওয়ার জন্য বিভিন্ন
ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে। ওইটা যা একমাত্র পথ ছিল হচ্ছে কি, তখন ইউসি ছিল ঢাকাতে ভর্তি ছিলে, তখন ইউসি ছিল ওই যে শিল্প ব্যাংক ভবনের একতলা তলায় এই ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস ইউসিস ছিল। সেখানে গিয়ে প্যাটারসনের গাইড পাওয়া যেত। প্যাটারসনের গাইডে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাড্রেস, নাম, ধাম, ইমেল সব পাওয়া যেত। ইমেল না, অ্যাড্রেস। সেখানে তখন ওখান থেকে ওই অ্যাড্রেস জোগাড় করে করে সেগুলাকে নিয়ে তারপরে ফার্ম গেটে মোড়ে টাইপ করে করে সব অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল জন্য রিকোয়েস্ট করা শুরু করলাম। তারপরে বাসায় ওদের অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল আসা শুরু করলো, মানে অনেক বাসায় এসে ভরে গেল বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল। তার মধ্যে আমি বেশ কয়েক জায়গা থেকে অ্যাডমিশন আমার হলো। যেহেতু টোফেলের স্কোর ভালো ছিল, তখন আমি ওয়েন স্টেটে আমি আমি অ্যাকসেপ্ট করলাম, কারণ ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে যেখানে আছে ডেট্রয়েটে, সেখানে আমার অনেক ফ্যামিলি ছিল, আমার মামা, খালা, আরো অনেক আত্মীয় ছিল। সুতরাং ওয়েন স্টেটে আমি অ্যাকসেপ্ট করলাম এবং আমি আমেরিকায় আসি 1995 সালের 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর আমার আমার আমেরিকা আসা হয়। এবং আমার প্রথমে আমি কোন সাবজেক্টে আসছিলেন রবি ভাই? আমি আমি যেহেতু ডাক্তার, আমাদের আসলে এত সহজ না, আসলে আমাদের একটু একটু ঘোরাপথে আসতে হয়। অনেকে আসতো পাবলিক হেলথে পড়তে আসতো, তারপরে এখানে এসে এদের মেডিকেল লাইসেন্স পরীক্ষা টরীক্ষা দিয়ে তার মেডিকেল লাইসেন্সে ঢুকতো। আমি ভর্তি হয়েছিলাম ওয়েন স্টেট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স। সেখানে এসে আমি আমি ওখানে এসে আমি কাজ শুরু করলাম। কিন্তু ওটা তো অনেক কঠিন জেনেটিক রিসার্চ, আমাদের আমি মেডিকেল ডক্টর, আমার তো জিরো ব্যাকগ্রাউন্ড। তো মানে প্রথম 3-4 মাস, প্রথম সেমিস্টার আমার ল্যাবে, একটা ল্যাব, আই কেম, আই গট এ জব এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ইট ওয়াজ এ স্ট্রাগল, ইট ওয়াজ এ রিয়েলি রিয়েলি স্ট্রাগল। ফার্স্ট 3 মাস 4 মাস কোনো ল্যাবে কোনো কোনো এক্সপেরিমেন্টে কাজ করছে না। আমার যে প্রফেসর সেও হ্যাপি না, আমিও হ্যাপি না। মানে ইট ওয়াজ এ টেরিবল টাইম। আমার মনে আছে আমাকে একদিন আমার ল্যাবে কাজ করতে একটা জর্ডানি ছেলে, সে পিএইচডি, সে পোস্টডক করতে অনেক ধরে আছে, সে তখন লিভ টুগেদার করতো আমাদের ল্যাবের একটা মেয়ের সাথে, চাইনিজ মেয়ের সাথে। তো ও আমাকে মাসে মাঝে মাঝে বলতো যে তোমার, আমি তোমার মুখ দেখি, তোমার চেহারা দেখি, ইউ আর নট হ্যাপি হিয়ার, তুমি হ্যাপি না, ইউ আর এনজয়িং দ্য ওয়ার্ক। এই তখন আমি এক সেমিস্টার শেষ করলাম, তারপরে সামার সেমিস্টারে গিয়ে আমি ল্যাব চেঞ্জ করলাম। এবং যার ল্যাবে ঢুকলাম উনি বেসিক্যালি কানাডীয় বংশোদ্ভূত একজন বাঙালি। মানে উনি আসামের পশ্চিমবঙ্গে, ডক্টর অধীর মজুমদার। হি গ্রো আপ ইন কানাডা, বাট ওনার মধ্যে এই যে ওনার দাদা বাড়ি এদিকে ছিল, পূর্ববঙ্গে ছিল, ওনার মধ্যে মানে ওনার ভিতরে প্রচন্ড একটা টান। মানে এই যে ঢাকার ছেলে, বাংলাদেশের ছেলে, হি ওয়াজ কাইন্ড অফ ফিলিং লাইক হি ফাউন্ড হিমসেলফ ইন টাইম মেশিন পাস। তো তারপরে আমি ওনার ল্যাবে ঢুকলাম এবং উনি আমাকে, হি কাইন্ড অফ কাল্টিভেটেড মি, হি মেন্টরড মি থ্রু এভরিথিং। মাই নেক্সট থিং, ওই ল্যাবে আমি আমি ডিগ্রি করলাম ইন মলিকুলার বায়োলজি। ওই ল্যাবে পোস্ট ডক করলাম। পোস্ট ডক করার পরে আমি ওই ল্যাবের মাধ্যমে আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করলাম। ইন দ্য মিন টাইম, এই পড়াশোনা করা অবস্থাতে আমি আমার এখানকার যে মেডিকেল লাইসেন্সিং পরীক্ষাগুলো, ইউএসএমএলই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সব পাশ করলাম। এবং ওই ল্যাবে কাজ করার মাধ্যমে আমার গ্রিন কার্ড হলো। তা গ্রিন কার্ড হওয়ার পরে আমি রেসিডেন্সি জয়েন করি 1999 সালের জুলাই মাসে। কিন্তু এই যে এই জার্নিটা ওয়াজ নট ইজি। একটা ফুল টাইম পড়াশোনা করে একটা মলিকুলার বায়োলজি, যেখানে আমাদের বাংলাদেশের কারিকুলামে এই এই কিছুই নাই। আমার মনে আছে একটা গাড়ি কিনেছিলাম, টয়টা, ইয়া, ওইটা হচ্ছে টার্সেল, $1100 দিয়ে, 1987 মডেলের। সকালে যেতাম, ল্যাবে কাজ করতাম, ল্যাব থেকে বাসায় ফিরতাম না, সেক্ষেত্রে লাইব্রেরি চলে যেতাম। লাইব্রেরিতে রাত্র 1টা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করতাম। যখন রাত্রেবেলা বাসায় ফিরতাম, তখন মনে আছে আমাদের যেখানে থাকতাম একটা একটা ব্যাংক আছে, ব্যাংকে ঘড়িতে প্রতিদিন দেখতাম তখন রাত 1টা বাজে। মানে ইট ওয়াজ এভরি ডে ফর 2 ইয়ার্স। সারাদিন ল্যাবে কাজ করে প্রতিদিন পড়াশোনা করা, এই যে ফর ফর ইউএসএমএলই। আর তখন তো মানে স্টুডেন্ট, নতুন গিয়েছি, সামান্য $600 স্টুডেন্টশিপ পাই, বাসা থেকে টাকা আনতে হচ্ছে ফর 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 টিউশন। আমার মনে আছে যে এই শীতের মধ্যে আমার মেডিকেল ক্যাম্পাস থেকে হেঁটে 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 প্রায় 1 মাইল হেঁটে ঠান্ডার মধ্যে স্টুডেন্ট এবং টিচার সেন্টারে যেতাম। আমাদের বাংলাদেশে টিএসসি ফাঁসে, ওখানে যেতাম। ওখানে ওখানে একটা টাকো বেল ছিল, সেখানে টাকো পাওয়া যেত, 99 সেন্টের এক টাকো।
এক গ্লাস পানি, দ্যাট ওয়াজ মাই লাঞ্চ। আই রিমেম্বার, এটা প্রতিদিন একই খাবার, এভরি সিঙ্গেল ডে। ওই স্টুডেন্ট সেন্টারে যেতাম, বসতাম, কোনো কেউ নাই, আমি একা। মানে আমি তো মেডিকেল ক্যাম্পাসে, এখানে তো এটা তো মেইন ক্যাম্পাসে, একটা 99 সেন্ট টাকো, এক গ্লাস ওয়াটার, দ্যাট ওয়াজ মাই লাইফ। ওখানে একটা অভিজ্ঞতা হয়েছিল, একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম যে ওই স্টুডেন্ট সেন্টারে সমস্ত সব টেবিল ভরা ছেলেমেয়েরা, আন্ডার গ্রেড স্টুডেন্ট আড্ডা মারছে, কিন্তু একটা ব্যাপার আমার খুব অবাক করলো যে ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এই রেশিয়াল ডিভিশনটা, কালো ছেলেরা সব একসঙ্গে বসে আছে, কালো মারা ছেলে একসঙ্গে, দে হ্যাভ দ্য ওন চেয়ার। হোয়াইট একসঙ্গে, আমি হোয়াইট এবং কালো ছেলেদের একসঙ্গে বসে দেখতাম না। আবার ব্রাউন কিডস, ইন্ডিয়ান দেশি কিডরা সব একসঙ্গে বসে আসছে, সাম ক্ষেত্রে কিছু হোয়াইট ব্রাউন মিক্স, কিন্তু কিন্তু সবখানে দেখলাম যে, সেখানে ওই সময় দেখলাম যে এই রেশিয়াল সেগ্রিগেশনটা খুব ছিল, এবং ওটা এখনো আছে ক্যাম্পাসে, এখনো গেলে ইউ উইল সি দ্যাট কালোরা ওরা নিজেরা মিশে, আমাদের ব্রাউন কিডরা নিজেরা মিশে, হোয়াইট কিডরা ওরা নিজেরা একসঙ্গে মিশে, মানে এইটা মনে কোনো কারণে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে এই, তাও রুমি ভাই, আপনার যে অভিজ্ঞতাগুলো খুবই রিলেটেবল, আমার নিজেরও এরকম আছে। আই হোপ এখানে বাংলাদেশি যেসব স্টুডেন্টরা আসে আমেরিকাতে, কানাডাতে পড়াশোনা করতে, দে অল হ্যাভ সিমিলার কাইন্ড অফ স্ট্রাগল অ্যান্ড সো হাইন্স, আপনার কি এখন মনে হয় যে সেই সময় কি আপনি, মানে ওই সময় যদি আপনি ব্যাক করতে পারেন, আপনি ডু ইউ থিঙ্ক লাইক আপনার লাইক ইউ লিভ দিস কাইন্ড অফ লাইক সাকসেসফুল লাইফ, এরকম আপনার ভালো লাইফ আসবে, এটা চিন্তা করতেন নাকি আপনি, মানে ও, মানে কি ভাবতেন তখন, আপনার মনোভাব কিরকম ছিল যখন না, এরকম তখন তো স্ট্রাগল ছিল? না, এই তখন তো পুরা ফোকাস ছিলাম যে আমার মেইন ফোকাস ছিল, আমি যদি আই ওয়াজ স্টাডিং ডুইং পিএইচডি বায়োলজি, মানে আমার সেটার দিকে আমার কোনো ফোকাস ছিল না। আমার ফোকাস ছিল আমার মেডিকেল লাইসেন্সি হলে ভালো স্কোর করা, রেসিডেন্সি পাওয়া, এবং আমি হুম জানতাম যে রেসিডেন্সি আমি পেলে নেক্সট। তবে একটা জিনিস, একটা মজার কথা না শেয়ার করে পারছি না, যখন তো ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসে সময় কাটাতাম, ইউ অল নো যারা এখানে পড়াশোনা করেছে, আমেরিকার যে কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলা অসাধারণ সুন্দর, মানে সুন্দর বাগান, লন, সবুজ লন, একটু পর পর বসার জায়গা, একটু পর পর শেড বসার জায়গা। মানে আমি তখন ভাবলাম যে আমাদের মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছেলেমেয়েরা প্রেম করার কোনো জায়গা পেত না। ওরা হাসপাতালের পিছনে, ওদের যে আমার মনে আছে একটা গার্বেজ শেডের পিছনে বসে, অন্ধকারে বসে সবাই ছেলেমেয়েরা প্রেম করতো। কিন্তু এইসব ক্যাম্পাস গুলাতে প্রেম করার প্রচুর জায়গা, কিন্তু প্রেম করার কোনো স্কোপ বা সময় বা সুযোগ বা কোনো 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 হ্যাঁ মহাশয় ছিল না। কিন্তু তখন দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট স্পট, ক্যাম্পাস গুলো যেভাবে করে রেখেছে প্রেম করার জায়গা, কিন্তু there was not the time for that. হ্যাঁ আমি হ্যাঁ আমি আরেকটা কারণ আমি ভাবি যে I did well in career, I did establish fairly quickly, ওইটা সম্ভব হয়েছে আমি একা এসেছিলাম। আমাদের অনেক ফ্রেন্ডই বিয়ে করে এসছে বা বাংলাদেশে গার্লফ্রেন্ড রেখে এসছে, অমুক তমুক মিলে, ওইটা একটা পিছু টান ছিল। এবং সেটা অনেক যারা বিয়ে করে এসছে তাদের জন্য একটা সংসার চালাতে হবে, ওদের জন্য এত সহজ হয়নি জীবনটা, যেটা আমার জন্য ছিল। আমি একা মানুষ, I আমার was কোনো actually about to ask you this question, রুমি। আপনি যখন বলছিলেন যে সারাদিন ল্যাবে কাজ করে, লাইব্রেরিতে গিয়ে 1টা পর্যন্ত লেখাপড়া করে তারপরে বাসায় যাচ্ছেন, তো আই ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাবাউট টু, মানে এটা আমার একটা করসপন্ডিং কোয়েশ্চেন হতো যে আপনি কি তখন সিঙ্গেল ছিলেন নাকি ইউ হ্যাড ইউর ফ্যামিলি? না, তো যাই হোক, হ্যাঁ, এটা আসলে যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের জন্য ব্যাপারটা অনেক 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 সময় লেগেছে, অনেক বিশেষ স্ট্রাগল ছিল। আমি একা ছিলাম বলে, সিঙ্গেল ছিলাম বলেই আমি খুব দ্রুত আমার সবগুলা ধাপ, আমাদের যে মেডিকেল ডাক্তার হওয়ার জন্য সব আমি খুব দ্রুত পাশ করে গেলাম। আমি যখন যে শহরে আসলাম, তখন ওই শহরে দুজন আমার বাঙালি ডাক্তার, তারা পড়াশোনা মানে করছেন। আমার আছে, আমার সিনিয়র একজন, একজন আমার ব্যাচের, দুজনেই আসছেন মানে জামাই হিসেবে আসছেন। এখানকার স্থানীয় মানে সিলেটি মেয়ে বিয়ে করে মিশিগানে আসছেন। ওরা সারাদিন কিছু করেন না, বাসায় থাকেন, পাশাপাশি পড়াশোনা করছেন, স্টাডিং ফর ইয়ার্স আফটার ইয়ার, এবং পরীক্ষা দিচ্ছেন, দে আর ফেলিং, টেকিং এক্সাম, দে আর ফেলিং। আমার ওই স্কোপ না, আমার সারাদিন বাসায় বসে পড়াশোনা করা আর পরীক্ষা ফেল করার কোনো স্কোপ নাই। আমাকে আমার ডিগ্রি করতে হবে, আমাকে আমার আমি আমি ভিসাতে আছি। আমি এসে একবারেই সবগুলো পরীক্ষা পাশ করে গেলাম, একবারে কোনো ফেল টেল নাই। এবং আমি একবারে সব পরীক্ষাগুলো ভালো করে পাশ করার কারণে আমার ওই দুই মানে প্রতিবেশী ভাই যারা ওই শহরে ছিলেন, যারা এসেছিলেন জামাই হিসেবে এসেছিলেন, দে ফেল ইনটু ট্রিমেন্ডাস প্রেশার। আমি ধুম করে এসে পাশ করে গেলাম, ওনারা খালি গত 3 বছর ধরে ফেল করে যাচ্ছেন। তখন আফটার মি দে অলসো পাস, দে হ্যাড দ্যাট থিং কেম আপ, দে হ্যাড টু দে বোথ পাস দ্য এক্সাম আফটার মি। হুমায়ুন আহমেদের একটা ফেমাস গল্প আছে,
আপনার ইসের হ্যাঁ পিয়ার প্রেসার ছিল। হুমায়ুন আহমেদের একটা ফেমাস গল্প আছে যে উনিও আপনার মতো আমেরিকাতে যখন আসছে উনি অর্গানিক কেমিস্ট্রিতে কিছু একটা মানে কোর্স করছে। তো ফার্স্ট আই থিঙ্ক মিড টার্মে উনি 0 পাইছিল। তো হি ওয়াজ লাইক ওনার একটা গ্রেভার এন, ওই বইটার নাম মনে হচ্ছিল গ্রেভার এন। হ্যাঁ হ্যাঁ, তো হুম। রেকমেন্ডেশন ছিল ওনার প্রফেসরকে, হি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট উই এভার প্রডিউস অর সামথিং লাইক দ্যাট। তো ওনার টিচার বলতেছে যে লাইক ইউ গট দিস কাইন্ড অফ রেকমেন্ডেশন, তুমি কিভাবে 0 পাও? এন্ড দেন আলটিমেটলি লাইক ফাইনালে হি টার্ন ইট অ্যারাউন্ড। তো আপনার গল্পটা অনেকটা ওইরকমই, মানে মানে ভেরি সিমিলার টু দ্যাট। মানে আমি থ্যাঙ্কফুলি কোনো পরীক্ষা ফেল করিনি, সব পরীক্ষা ধমাধম পাশ করে গেলাম। তখন পাশ করে যাওয়ার পরে তখন তো আমি আমার আমার বস আমাকে বললো যে দেখো, আমি তুমি তুমি যে পিএইচডি করতে চাও আমার সঙ্গে, ইট উইল বি 8 years। আমার যে হি ওয়াজ লাইক মাই গার্ডিয়ান। সে বললো তুমি ডোন্ট স্পেন্ড 8 years টাইম ডুইং পিএইচডি মোলিকুলার বায়োলজি, তুমি ডক্টর, ইটস এ মাচ বেটার ক্যারিয়ার, তুমি মাস্টার্স নিয়ে যাও, তুমি গিয়ে ইউ জয়েন রেসিডেন্সি, আর তোমার তো ক্লিনিক্যাল হয়ে যাচ্ছে তোমার আমার ল্যাবের মাধ্যমে। একটু আমি আই চেঞ্জ ওয়েটেড করি ফর রুমি ভাই আপনার এইটা। আমার একটা কোয়েশ্চেন আছে যেটা হলো যে ইউ ইউ বিন হিয়ার ফর অলমোস্ট 30 ইয়ার্স, সো 95 টু 2024, অলমোস্ট 29 ইয়ার্স নাও। হুম আপনি হুম কি ধরনের চেঞ্জ দেখলেন আমেরিকান সোসাইটিতে, আমেরিকান বাঙালি ডায়াসপোরাতে আপনার, মানে লাইক হোয়াট আর দ্য লাইক মানে সবচেয়ে বড় চেঞ্জ গুলো আপনি কি 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 কোনগুলা দেখছেন? আসলে আমেরিকা চেঞ্জ হয় না, আমরা চেঞ্জ হই। একটা পর্যায়ে যায়, একটা নতুন বয়সে আসি আমরা, আমাদের প্রায়োরিটি, আমাদের সঙ্গী সাথী সব চেঞ্জ হয়। যখন প্রথম ছিলাম তখন আমরা স্টুডেন্ট ছিলাম, এক বাসায় দল বেঁধে থাকতাম, একটা বাসার মধ্যে 5-6 জন থাকতাম। আহ আমাদের রাত্রে হলে পুরা পাড়া খবর, মানে ফোনে খবর হতো আজকে কোন বাসায় রান্না হচ্ছে, কোন বাসায় রান্না হচ্ছে। যে সবাই দল বেঁধে গিয়ে ওই বাসায় গিয়ে মানে রাত্রে রান্না শুরু হতো রাত 12টার সময়, রাতে রাতে খাবার শুরু হতো রাত 2টার সময়, খাবার শুরু হতো, যেখানে রান্না হচ্ছে সবাই যেতে হবে, যেখানে রান্না হচ্ছে সেখানে পুরা পাড়া সব সব স্টুডেন্টরা 20 জন গিয়ে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। মানে ইট ওয়াজ ইনিশিয়াল লাইফ, সব স্টুডেন্ট লাইফ, সবারই স্ট্রাগল হচ্ছে চাকরি পাওয়া বা কেউ ভিসা নিয়ে স্ট্রাগল। হুম তারপরে তো এক পর্যায়ে গিয়ে হলো কি, আমরা তো রেসেন্স শেষ করলাম, তারপরে আস্তে আস্তে হলো যে সবাই সবার স্ট্রাগল হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। তখন হচ্ছে গিয়ে জব, বাড়ি কিনা, বাড়ি কোথায় কি কি বাড়ি কিনবো, বা অনেকে বিয়ে শাদী করে, সবাই বিয়ে করে ফেললো, সংসার হয়ে গেল। তখন পুরোপুরি হোল ডিফারেন্ট লাইফ শুরু হয়ে গেল। এক পর্যায়ে গিয়ে বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ব্যস্ত। তখন আমাদের গ্যাদারিং হতো বাচ্চা কাচ্চার বার্থডেতে, প্রথম জন্মদিন, ওটা গ্যাদারিং হতো। তারপরে গ্যাদারিং হওয়া শুরু এদের করলো। সাথে যোগাযোগ আছে আপনার সবার, আপনার ইনিশিয়াল যে হ্যাঁ 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 ফ্রেন্ডগুলো? হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে আমাদের গ্যাদারিং হতো বাচ্চা কাচ্চা গ্রাজুয়েশন সেরেমনিতে। এখন আমরা গ্যাদারিং হয় বাচ্চা কাচ্চা ওয়েডিং এ, সবার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে। মানে আস্তে আস্তে যে আমাদের আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে। চেঞ্জ আই এম হচ্ছে। সিইং দ্যাট, আই এম সিইং দ্যাট। তবে আমি আমার নিউ ইয়র্ক লাইফটার কথা বলবো। আমি তো রেসিডেন্সি পাওয়ার পরে আমি নিউ ইয়র্কে চলে গেলাম, আমার ফার্স্ট রেসিডেন্সি নিয়ে নিউ ইয়র্কে মাউন্ট সিনাইতে রেসিডেন্সি করলাম। আমি আমার মনে হয় আমেরিকান লাইফের বেস্ট লাইফটা কাটিয়েছি নিউ ইয়র্কে। আমার 3 বছর ওখানে করেছি ফর মাল্টিপল রিজন। আমার ধারণা নিউ ইয়র্ক is the best place to live in the world if you can afford to live there. হুম If you can afford to live in New York City, no other city can beat that city. এই শহর has so much to offer. এই শহরে আমি বলছি 99-এর কথা। এখন তো উবার ডোরড্যাশের যুগ, তখন তো উবার কিছু হয়নি। ওই 99-এ আমি রাত 2টার সময়, রাত সকাল 7টার সময়, দুপুর 1টার সময়, I can want any kind of food, any ethnic food, Indian বলো, চাইনিজ বলো, বাংলাদেশি বলো, ভিয়েতনামিজ বলো, সাউথ হুম আমেরিকান হুম হুম ফুড বলো, you can call, you'll come to your doorstep within half an hour. হুম। In New York, any food. In New York, you don't have to দ্য সিটি drive. নেভার স্লিপস, মানে সারা You don't have to drive. You can take the subway, bus, anywhere. If you want to go to the beach, সমুদ্র বিচে 40 মিনিট ড্রাইভ করলে জোন্স বিচ, লং বিচ, খুব সুন্দর বিচ আছে ওখানে। পাহাড় লাগলে একটু নর্থে গেলে 40 মিনিট দূরে সেখানে হি মাউন্টেন আছে, তারপর পোকনো মাউন্টেন আছে। সবই নিউ ইয়র্ক আশেপাশে, বেস্ট বেস্ট মিউজিয়াম গুলো নিউ ইয়র্কে আছে। আর আমি মাঝে মাঝে, মানে উইকেন্ডে সারা রাত ধরে ম্যানহাটনে হাঁটতাম, মানে হাঁটতাম জাস্ট, পুরো শহরটা ঘুমাচ্ছে না, সারা রাত ধরে শহরটা জেগে আছে। আর হুম আর আর অফকোর্স আমি তখন সিঙ্গেল ছিলাম তখনও, এবং ফর এ সিঙ্গেল পার্সন নিউ ইয়র্ক সিটি ইজ দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড।
I will not go into details about it anymore, but for a single person, New York City is the best city in the world. হুম হুম হুম। তারপর নিউ আচ্ছা, ইয়র্ক তো এই প্রসঙ্গে একটা কোয়েশ্চেন করি আমি, যে ইউ লিভ ইন ডেট্রয়েট, নিউ ইয়র্ক, ফ্লোরিডাতে আমি দেখছি আপনি ফ্লোরিডাতে থাকছেন, তারপর আপনার এখন আছেন অস্টিনে। সো 4 ডিফারেন্ট স্টেটস অ্যান্ড লাইক ডিফারেন্ট আপনার সিটিজ। আই ডোন্ট নো লাইক আপনি আরো কোন জায়গায় থাকছেন। সো হুইচ ইজ দ্য আপনার, আপনি তো বেস্টটা বললেন নিউ ইয়র্কই, তো কম্পেয়ার টু দ্যাট লাইক এগুলির এক্সপিরিয়েন্স গুলো একটু বলেন। এখন আমি তো প্রথমে ছিলাম প্রথমে আমি 3 বছর ছিলাম হচ্ছে মিশিগান ছিলাম, হ্যাঁ। হুম তারপরে 3 বছর থাকলাম নিউ ইয়র্ক শহর থাকলাম, তারপরে আবার 3 বছর থাকলাম মিশিগান থাকলাম, ডেট্রয়েট এরিয়াতে। তারপরে 5 ইয়ার ছিলাম মিলওয়াকি উইসকনসিন ছিলাম। হুম হুম তারপরে প্রায় 14 বছর ছিলাম অরল্যান্ডো ফ্লোরিডা, আর হুম হুম। অস্টিন আমার হলো 2 বছর হলো। আচ্ছা। এখন এভরি সিটি, এভরি স্টেট, ইফ ইউ ডোন্ট লিভ দেয়ার, না থাকলে ওই স্টেটটার টেস্ট, স্বাদ, গন্ধ বোঝা যায় না। আমি নিউ ইয়র্ক তো একটা একটা এক ধরনের জায়গা। ডেট্রয়েট, মিশিগান, ওদের ডেট্রয়েট এরিয়াটা, ওদের সাবার্ব গুলা, ট্রয়, ব্লুমফিল্ড হিল, খুবই সমৃদ্ধশালী সাবার্ব। প্রচুর বাংলাদেশি প্রফেশনাল, ইন্ডিয়ান প্রফেশনাল কাজ করে, সব গাড়ি কোম্পানিতে জেনারেল মোটরস, ফোর্ড, ক্রাইসলার কাজ করেন। আর ওদের যে ডেট্রয়েট শহরের মধ্যে একটা জায়গা আছে হ্যামট্রামাক, ওইটা বেসিক্যালি বাঙালি, বেশি মূলত সিলেট অঞ্চলে মানুষের বসবাস, ওখানে প্রচুর বাঙালি। আমিও তো হ্যাঁ সিলেটি, আমার হ্যাঁ অনেক হ্যাঁ আত্মীয় হ্যাঁ হ্যাঁ, আমি সম্ভবত হ্যামট্রামাক থাকতাম। আমেরিকার প্রথম মুসলিম মেজরিটি হ্যাঁ শহর হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যামট্রামাক একসময় পুলিশ শহর ছিল, এবং পুলিশরা যাওয়ার পরে মুসলমানরা, আমাদের বাঙালিরা, তারপর ইয়েমেনিরা আসলো, তবে ইয়েমেনে যে আসার পরে আমরা বাঙালিরা আসলাম হ্যামট্রামাক। হ্যামট্রামাক ছিল ভেরি ক্লোজ টু ওয়েন স্টেট ইউনিভার্সিটি, যেখানে আমি পড়তাম, কাজ করতাম। তো আমি প্রথম স্টুডেন্ট লাইফে আমি হ্যামট্রামাক থাকতাম, আমরা সব বাঙালি স্টুডেন্টরা ওখানে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকতাম। ওই সময় ডেট্রয়েট তো অনেক বিপজ্জনক ছিল, রাইট? না, এই তখন থেকে ডেট্রয়েটে আস্তে আস্তে রিবিল করা শুরু হয়েছে, ডেট্রয়েট দে আর ট্রাইং টু রিক্লেম। এক সময় আচ্ছা, ডেট্রয়েট, এভরিথিং ওয়াজ ইন ডেট্রয়েট সিটি, তবে আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, আমি আসলে উইন্ডসর ইউনিভার্সিটির ছাত্র। সো আই ওয়াজ, আমি 2000-এ আপনি উইন্ডসরে যাই। সো আই জাস্ট লিভড অ্যাক্রস দ্য ডেট্রয়েট রিভার। সো আই, বাট আমরা তখন জানতাম যে অনেক ক্রাইম হয় তখন। উইন্ডসর ইজ আ স্মল সিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইন্ডসর, শহরে আমরা প্রচুর। উইন্ডসর যেতাম। আমাদের হাসপাতালে যেখানে কাজ করতাম, সেখানে 70 ভাগ নার্স, ওরা ওরা ক্যানাডিয়ান। ওরা উইন্ডসর থেকে ড্রাইভ প্রতিদিন আসতো, মানে এভরিডে ড্রাইভ ব্যাক ফ্রম করতে, ব্রিজ হুম ক্রস করে হুম আসতো। আমরা উইন্ডসর যেতাম, মাঝে মাঝে ক্যাসিনোতে যেতাম, ওখানে ক্যাসিনো ছিল, হুম এমনি এমনি যেতাম, ঘুরতে যেতাম, যা সেটা তো যাওয়া, একটা একটা ব্রিজ ক্রস করতে পারলেই হলো আর কি। হুম, টানেল আছে। হ্যাঁ, ব্রিজ আছে, টানেল আছে। তবে ডেট্রয়েটে, ওখানে হ্যামট্রামাক অঞ্চলটা, এটা ওখানে প্রচুর বাঙালি হাব, প্লাস সাবাব গুলো ভালো। তবে ডেট্রয়েটে এক টিপিক্যাল একটা মিড ওয়েস্টার্ন টাউন। তারপরে যখন সেখান থেকে চলে গেলাম মিলওয়াকি, উইসকনসিন, এইটা মিলওয়াকি আমার কাছে মনে হচ্ছে যে, মানে মিলওয়াকি শহরটা একটা বেশ আন্ডার রেটেড টাউন। পিপল ডোন্ট নো মাচ অ্যাবাউট মিলওয়াকি, পিপল থিঙ্ক ইজ সিটি নাথিং, বাট মিলওয়াকি তো অদ্ভুত সুন্দর শহর। মানে এদের সামারটা শহর, মানে এই 4 মাস সামারটা এরা বিউটিফুল। লেক মিশিগানের পুরো শহরটা লেক মিশিগানের উপরে। আমি যে বাসায় থাকতাম, ওই বাসাটা একটা 20 তলা বিল্ডিং। আই লিভ টু লিভ অন দ্য 17th ফ্লোর, অল ফ্লোর টু সিলিং গ্লাস উইন্ডো, প্রত্যেকটা বাচ্চা, এবং অন দ্য লেক মিশিগান। সকালে ঘুম ভাঙতো লেক মিশিগানের সানসেট দেখে, রাত্রে শুতাম টু মুন ওভার লেক মিশিগানের উপরে। হুম হুম, লেক মিশিগান ইজ লাইক এ ওশান। এটা ইফ ইউ লুক এট ইট, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইট এন্ড ওশান। বিশাল, হ্যাঁ। এবং মিলওয়াকি শহরটা লেক মিশিগান পুরো পার্ক, একটু পরপর পার্ক, একটু পরপর বিভিন্ন অ্যাক্টিভিটি, ওদের মিউজিয়াম, টার্টস মিউজিয়ামটা বিউটিফুল আর্কিটেকচার। এবং সামারে ওদের প্রত্যেকটা পার্কে ওপেন এয়ার মিউজিক হচ্ছে, মুভি হচ্ছে, এভরি নাইট মুভি হচ্ছে। ওদের সামার ফেস্ট, একটা মিউজিক ফেস্টিভ্যাল হয়, দ্যাটস ওয়ান অফ দ্য লার্জেস্ট ওপেন এয়ার মিউজিক ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমি ওখানে 5 বছর ছিলাম, সেখানে আমার বিয়ে, আমি সেখানে বিয়ে করলাম। মাই ওয়াইফ was a graduate student at University of Wisconsin over there, and she was doing PhD over there. সেখানে বিয়ে হলো, এবং সেখানে আমার বাচ্চাগুলো, আমার both my kids were born there. মিলওয়াকিতে আমার প্রথম সব বাচ্চাগুলো হলো। আচ্ছা। তারপরে কি হল কি, মিলওয়াকি, যা রিজন
কাজের জন্য, মেডিকেল প্রফেশনের জন্য মিলওয়াকি বা মিডওয়েস্ট ইজ বেস্ট প্লেস টু ওয়ার্ক। এখানে ডেডিকেশন ঝামেলা নাই, এভরিবডি ইজ ফ্রেন্ডলি পিপল, খুবই ফ্রেন্ডলি পিপল, এভরিবডি ইজ রিয়েলি ফ্রেন্ডলি। কিন্তু আই কুড নট টেক দ্য উইন্টার এনিমোর, এত লম্বা শীত। আমার খুব ঠান্ডা, আই ডোন্ট মাইন্ড, বরফ পড়া মাইন্ড, কিন্তু এত লম্বা শীত। আমি যেই বছর মুভ করার ডিসিশন নিলাম সেই বছর আমার মনে আছে জুন মাসের 7 তারিখ পর্যন্ত স্নো হচ্ছিল। ওয়াও। যদি জুন মাসে স্নো হয় তখন ইউ ডোন্ট ওয়ান্ট টু লিভ দেয়ার এনিমোর। এখন আমাদের আচ্ছা, ডেলার সেভিং টাইম রুমি শুরু ভাই, হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে আপনাকে একটা তাহলে কোশ্চেন করবো। আপনি যেহেতু আহ, আপনি তো অনেকগুলো স্টেটে আপনি ছিলেন, স্টুডেন্ট হিসেবেও ছিলেন, দেন আপনি অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ ডক্টর, এখন আপনি এট দ্য সেম টাইম ইউর অলসো ফ্যাকাল্টি মেম্বার। স্পেশালি ধরুন আপনার প্রফেশনের যারা বাংলাদেশ থেকে কেউ যদি, কারণ আমরা তো মোটামুটি জানি যে স্পেশালি ডাক্তারদের ক্ষেত্রে এই জার্নিটা খুব ডিফিকাল্ট। আমি দেখেছি যে অনেকেই বাংলাদেশ থেকে ডাক্তাররা যারা এখানে এসেছেন আমেরিকাতে, তারা ডাক্তারিতে ওনারা থাকেন নাই, দে হ্যাড টু চেঞ্জ দেয়ার প্রফেশন, অন্য কোনো একটা সাইডে স্কিল ডেভেলপ করে ওনারা হয়তো সুইচ করেছেন। কিন্তু কেউ যদি এখন মানে আপনি তো একটা এই যে 30 বছর, গত 29 বছরের আপনি যে যে ট্রানজিশন গুলো দেখেছেন, তো মানে আপনার মানে হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস যারা মানে আপনার প্রফেশনে থেকে এবং ওই প্রফেশনে ইফ দে ওয়ান্ট টু স্টিক টু ইট, সেক্ষেত্রে আপনি তাদেরকে হাউ উড ইউ অ্যাডভাইস দেম? এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন ইউএসএমএলই পরীক্ষাগুলো পার্ট 1 পার্ট 2 এগুলো বাংলাদেশে বসে দেওয়া যায়। আমি সবাইকে বলবো যে বলবো সময় নষ্ট না করতে। 5th ইয়ার ফাইনাল, বাংলাদেশে ফাইনাল পরীক্ষা দেওয়ার সাথে সাথে ইন্টার্নি করা অবস্থাতে বাংলাদেশে বসে ইউএসএমএলই পরীক্ষাগুলো দিয়ে দিতে হবে। যত আর্লি পারা যায়, যত ফ্রেশ থাকা যায়, যত ভালো স্কোর করতে হবে এবং খুব ভালো স্কোর করতে হবে। মানে প্রথম শর্ত হচ্ছে গিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না। ইয়ার অফ গ্রাজুয়েশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট, মোস্ট স্ট্রংগেস্ট ফ্যাক্টর। যখন ওরা ইন্টারভিউ করবে দেখবে যে এই ছেলেটা বা মেয়েটা কদিন ধরে পাস করেছে। যত আর্লি সম্ভব you have to be applying, finishing all the 3 parts and applying. আর পরীক্ষাটা বাংলাদেশে বসে দেওয়াই ভালো। এখানে এসে তো স্ট্রাগল, এখানে এসে নিজে চলবো, নিজের ইনকাম করব, না কাজ করব, না পড়াশোনা করব। বাংলাদেশে বসে এখন পরীক্ষা দেওয়া যায় এবং আমার মনে হয় বাংলাদেশে বসে পরীক্ষাগুলো পাশ করে তারপরে আমেরিকা আসার চিন্তা করা দরকার। এবং পরীক্ষাতে স্কোর খুব ভালো পেতে হবে। দেয়ার ইজ স্কোর খারাপ হয়ে গেলে একবার ইউ ইউ আর কমপ্লিটলি, এই স্কোর ইমপ্রুভ করার কোনো পথ নেই, আবার রিটেক করার কোনো পথ নেই। ইফ ইউ পাস উইথ এ পুয়ার স্কোর ইউ আর ডুমড, ইউ আর ডুমড। আমি বলবো যে 260, 260+ স্কোর করতে হবে। আউট অফ যদি মক 300? হ্যাঁ, আউট অফ এটা তো এটা তো ছুঁয়ে নেই। এটাদের ম্যাক্সিমাম 272 মানে স্কোর হয় আসলে। হ্যাঁ হ্যাঁ, এটাকে 260+ স্কোর করতে হবে। এবং ওইটা মক টেস্টে ওই স্কোর না আসা পর্যন্ত পরীক্ষা দেওয়া ঠিক হবে না। ছানাই পানি করে একটা টেনশন করে পরীক্ষা দিয়ে দিলাম, খারাপ করলাম, স্কোর করলাম, তারপরে ওইটা তখন থেকে দ্যাট নো ওয়ে টু ফিক্স দ্যাট। সে কারণে অনেকেই পাচ্ছে না, স্কোর পাচ্ছে না। দুটো কারণ, একটা স্কোর বলতে কম। গেলে রুমি ভাই, মানে আপনি ফ্রেশ পরীক্ষাও আবার দিতে পারবেন না, ফ্রেশ? না, একবার পাস করে গেলে ইউ ক্যানট রিটেক ইট, নো। এখানে এখানে যারা পাচ্ছে না, এই দুটো কারণ হচ্ছে স্কোর কম হয়ে গিয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইয়ার অফ গ্রাজুয়েশন। ওরা বাংলাদেশে পাস করে যাচ্ছে 10, 15, 20 বছর হয়ে গিয়েছে, ওইটা একটা কারণ। কারণ এই দুটা হার্ডলকে বিট করতে হবে। এবার সে কারণে এমবিএস পাস করার সাথে সাথে ফ্রেশ নলেজ থাকা অবস্থাতেই পরীক্ষা দিতে হবে যত আর্লি সম্ভব। এবং স্কোর এনশিওর করতে হবে স্কোরটা 260+ হয়েছে। তারপরে ওখানে বসেও ওরা অ্যাপ্লাই করলে, ওরা ইন্টারভিউ করবে। এখন তো ইন্টারভিউ জুমে হয়, এখন তো আর আসতে হয় না, জুম ইন্টারভিউ দিবে। এবং জুমে ইন্টারভিউ হলে রেসিডেন্সি পেলে আমেরিকান এমবাসি ভিসা দিবে, দে আর অলমোস্ট গ্যারান্টিড, এমবাসি উইল গিভ ভিসা। সুতরাং আমি এটাই মনে করি যে দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু কাম টু দিস কান্ট্রি। আমরা এসছি এটা তো আসলে আমার মনে হয় যারা মেডিকেল প্রফেশনে যারা আছে, এই আমি 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 নিজে এটা এই আজকে আপনার মুখে অনেক এই প্রথম শুনলাম। আমারও তো পরিচিত অনেক ডাক্তাররা, যে আমি দেখছি যে আশেপাশে যারা হচ্ছে গিয়ে সে তারা স্ট্রাগল করছে। তা আমি নিজেই এটা জানতাম না। থ্যাংক ইউ রুমি ভাই। আমি আই এম শিওর যারা এটা এই ইন্টারভিউটা যারা দেখবে, এটা অনেকেরই কাজে লাগবে। থ্যাংক ইউ। আমাদের সময় কিন্তু বাংলাদেশে বসে পরীক্ষা দেওয়ার কোনো স্কোপ ছিল না। হুম। আমার সময় সেখানে আমরা এখানে আসতাম হচ্ছে গিয়ে একটা সাবজেক্টে পড়তে আসতাম, অন F1 ভিসা। কেউ পাবলিক হেলথে আসতাম, কেউ আমি আসছি মলিকুলার বায়োলজি এসছি,
এসে কোন রকমের স্টুডেন্ট স্ট্যাটাস মেনটেন করে আমরা আমি ইসলামের পরীক্ষাগুলো পাশ করতাম। কিন্তু এখন তো ওদের ওই ঝামেলা নাই, এখন ওরা বাংলাদেশে বসে পরীক্ষা দিয়ে, বাংলাদেশে বসে পাশ করে, বাংলাদেশে বসে জুমের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে সিসি নিয়ে আমেরিকায় আসতে পারে। সুতরাং দ্যাটস গ্রেট অ্যাডভান্টেজ। অনেকেই বলে যে না Okay. আমেরিকাতে অবজারভারশিপ, এখানে এক্সটার্নশিপ, শ্যাডো লাগবে। আই ডোন্ট গিভ দ্যাট স্টেটমেন্ট মাচ ক্রেডেন্স। আমি নিজে প্রোগ্রাম ডিরেক্টর, আমি নিজে ইন্টারভিউ করি, আমি নিজে ক্যান্ডিডেট সিলেক্ট করি। আমি এই ধরনের এক্সটার্নশিপকে আমি কখনোই ভ্যালু দিইনি। আমি যতটা ভ্যালু দিয়েছি তার স্কোরকে, তার একাডেমিক ক্রেডেনশিয়ালকে, এবং তার স্পোকেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্পোকেন ইংলিশকে ভালো দিয়েছি। এইসব হাজার হাজার এক্সটার্নশিপ, শ্যাডোয়িং, অমুক ডাক্তার সঙ্গে কাজ করা, সেগুলোকে আই ডিড নট গিভ এনি ভ্যালু এট অল। আমি নিজে ইন্টারভিউ করেছি বছর পর বছর। I know I have been on the other side of the aisle for many years. I am on. তো রুমি ভাই, এই আপনার ওই কোয়েশ্চেনটা শেষ করেন যে কি বলে ফ্লোরিডাতে থাকার এক্সপিরিয়েন্স আর হ্যাঁ, অস্টিন, এই দুইটা বাকি রইলো, তো তারপরে ওটা একটু শেষ উইসকনসিন করেন, থেকে, তারপর আমরা হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে যাবো। তারপরে উইসকনসিন থেকে দেখলাম যে the winter was too long. হুম Everything was fine, winter was too long. এই 8 মাস উইন্টার, 9 মাস উইন্টার। সেখানে আমরা we want to go to a tropical place. হুম হুম তখন ফ্লোরিডা ওরল্যান্ডোতে আমার একটা জব অফার আসলো, হুম সেখানে চলে আসলাম। তবে আমি এখন পর্যন্ত যে কটা শহর থেকেছি, ইনক্লুডিং টেক্সাস, অস্টিন, নাথিং ক্যান বিট ওরল্যান্ডো। ওয়েদার ওয়াইজ ওরল্যান্ডো ফ্লোরিডা ইজ দ্য বেস্ট সিটি আই এভার লিভড ইন। হুম খুব মাইল্ড, ওখানে গরম পড়ে 3 মাস, জুন, জুলাই, আগস্ট, মে হতে পারে। গরম যখন পরে, গরমকাল তখন এভরিডে টেম্পারেচার থাকে 90 ডিগ্রি, মানে লো 93-94 থাকে টেম্পারেচার। কিন্তু 93-94 টেম্পারেচার ডে মানে হচ্ছে কি প্রতিদিন বিকাল বেলা একটা ঝমঝম করে রেইন হবে, একটু ঝমঝম বৃষ্টি হবে। এভরি ইভিনিং এ আকাশ কালো করে বৃষ্টি হবে, এভরিথিং উইল কুল ডাউন হয়। আর বাকি 9টা মাস খুব মাইল্ড ওয়েদার, এখানে কোনো উইন্টার নেই। এখানে শীতকালে এখানে টেম্পারেচার 70, জানুয়ারি মাসে টেম্পারেচার 70-80, ফেব্রুয়ারিতে টেম্পারেচার 70-60-70। একদিন দুদিন টেম্পারেচার 40 নামে, মানে পুরো বছরে একদিন দুদিন 30-31 হয়, এক রাতে হয়, ওয়ান নাইট ইন দ্য হোল ইয়ার। এবং ফ্লোরিডা যেখানে তুমি থাকো না কেন, সেখান থেকে সমুদ্র, আটলান্টিক বা গালফ কোস্ট, উইথিন 5 মিনিট to 40 মিনিট, এর চেয়ে বেশি সবখানে সমুদ্র আছে। ইউ ক্যান গো টু এনি বিচ। আসলে আমরা ফ্লোরিডা থাকার পরে, ফ্লোরিডা কিছু ভালো ভালো বিচে সময় কাটানোর পরে, আমরা পৃথিবী আর কোনো বিচ ভালো লাগে না। পৃথিবীর অনেকে গিয়েছি, আমি মেক্সিকো গিয়েছি, কানকুন গিয়েছি, বিভিন্ন আইল্যান্ড যাই, বাংলাদেশে কিন্তু আরো জঘন্য বিচ গুলো। আমি এই ফ্লোরিডার বিচে সময় কাটানোর পরে পৃথিবীর আর কোনো বিচ, কিউবাতে গিয়েছেন? না কিউবা যাইনি আমি, হ্যাঁ মেক্সিকো অনেক বিচে গিয়েছি, বিভিন্ন ক্যারিবিয়ান আইল্যান্ড গুলো গিয়েছি। অনলি ক্যানকুনের যে বিচটা, ক্যারিবিয়ান সি, দ্যাট ইজ কম্পারেবল টু ফ্লোরিডা বিচ। ওই বিচটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু বাকি কোথাও নাথিং বিচ ফ্লোরিডা বিচ। ফ্লোরিডাতে বিশেষ করে গালফ কোস্টের বিচ গুলা, ফ্লোরিডা ওয়েস্ট কোস্টের বিচ গুলা, অনেকে যেমন আহ এই ওইটা মার্কো আইল্যান্ড বিচ, ক্লিয়ার ওয়াটার বিচ, নেপলস বিচ, এগুলা হোয়াইট স্যান্ড, বিউটিফুল বিচ, আনকম্পারেবল, আনপ্যারালাল বিচ এগুলো। হুম সেখানে একটা জায়গা আছে মার্কো আইল্যান্ড, আমার ফেভারিট বিচ, মার্কো আইল্যান্ড বিচ, একটা স্যানিবেল। ওখানে ভোরে গেলে একদম বিচের উপরে বড় বড় ঝিনুক টিনুক একদম ছেয়ে থাকে, ভরে থাকে। এগুলো আমরা দেখি, যেগুলো কিনতে সবাই কিনে। ওখানে বিচের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ঝিনুক, শামুক ওখানে হুম আর্লি মর্নিং গেলে। এবং হোয়াইট স্যান্ড তো ইট রিয়েলি নাইস। তো মানে বর্ণনাটা শুনেই এত ভালো লাগছে রমি ভাই, আমি শিওর দেখতে আরো সুন্দর হবে। না, ফ্লোরিডার ওয়েদার, আর নাম্বার 2 ফ্লোরিডা, আমার বাসাতে সব গাছ ছিল। আমার বাসাতে এখনো আছে, এখন টেনেন্ট আছে। আমার বাসাতে বড় বড় ফজলি আম, ল্যাংড়া আম, জাম, কালো জাম, লিচু, কলা, কাঁঠাল, আমড়া, আমলকি, পেয়ারা, সজনে, সব গাছ, এবং একদম ভরন্ত ফল, মানে আমের সিজনে হ্যাঁ, শত তো শত আম। বাংলাদেশের মতোই একদম এক কম্পারেবল। ট্রপিক্যাল ওয়েদার তো ট্রপিক্যাল ওয়েদার। ওই তো সব ওখানে গাছে ওই হয়। যে আপনার গেটর, তারপর আর সাপ, এগুলির প্রবলেম কোনো সময় ফেস করছেন?
আসলে মানে একটু ওয়ার্ম ক্লাইমেটে anywhere if you are not in a northern state starting from South Carolina, Georgia, Alabama, Texas, Arizona, ফ্লোরিডা, সবখানেই আহ, গরমকালে সাপ দেখা যেতে পারে। তো ফ্লোরিডাতে আহ, মাঝে মাঝে অকেশনালি বাসা পিছনে কিছু ইউল সি সাম গার্ডেন স্নেক, এগুলা কোনো ইয়া নাই, নো নন পয়জন আর পয়জন ফ্রি স্নেক, এগুলা বরঞ্চ বলে, এরা বলে যে এরা টু প্রোটেক্ট ইউ ফ্রম পয়জনাস স্নেক। যদিও আই ডোন্ট লাইক স্নেক, বাট মাঝে মাঝে রেয়ারলি বছরে একবার দুবার হয়তো দেখতাম বাসার পিছনে আচ্ছা আচ্ছা। গার্ডেন স্নেক। এগুলা ফ্লোরিডাতে, আটলান্টাতে আরো বেশি, জর্জিয়া আরো বেশি, অ্যালাবামাতে আরো বেশি, মিসিসিপিতে আরো বেশি এগুলা, হুম হুম আহ, হুম। এই লুজিয়ানা আরো বেশি। এগুলা যে কোনো ট্রপিক্যাল হট হিউমিড এনভায়রনমেন্টে এই ধরনের সাপ থাকতে পারে, কারণ এরাও চায়, সাপ হচ্ছে একটা একটা নেচার, পার্ট অফ দ্য নেচার। দে ডোন্ট ওয়ান্ট স্নেক টু বি কমপ্লিটলি এক্সটিংক্ট। হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে, তো আপনার তারপরে অস্টিন আসলাম। অস্টিন তো আসছি 2 বছর, এখনো হয়নি। অস্টিন, পুরো টেক্সাসের মধ্যে আমার মনে হচ্ছে গিয়ে অস্টিন is the most attractive place to live. Texas is flat, dry, arid, semi-arid land. Austin, part of Austin is somewhat hilly. এটাকে বলে হিল কান্ট্রি অফ অস্টিন। একটু পাহাড়ি এবং বেশ গ্রিন, এবং একটি নদী আছে কলোরাডো রিভার, পুরো নদীটা পুরো অস্টিনের মাঝখান দিয়ে পেঁচে 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 যাচ্ছে, মানে এভরিথিং ইজ অ্যারাউন্ড এ রিভার। এবং এবং অস্টিনের ওয়েদারও একটু লেস এক্সট্রিম দেন ডালাস ও আদার পার্ট অফ টেক্সাস। যেমন হিউস্টন, ডালাস, এগুলা পুরো ফ্ল্যাট। আপনি যে জায়গাগুলো অস্টিন, চুজ করেন, আপনি কি এগুলিতে গিয়ে গিয়ে মানে কিছুদিন থেকে আপনি চুজ করেন, না জাস্ট ইট জাস্ট হ্যাপেন্স টু বি বিকজ আপনার it just happens, it's a job, but also I had a very pre-planned that job holo, I know that I will go only between 2 to 3 states. যেমন আমার অলওয়েজ প্ল্যান ছিল যখন ফ্লোরিডা থাকবো, ইফ আই মুভ আই উইল ইদার মুভ টু টেক্সাস অর আটলান্টা অর সামহার ইন ক্যালিফোর্নিয়া অর নর্থ ক্যারোলাইনা অর নর্থ ভার্জিনিয়া। মানে এই হুম চার পাঁচটা জায়গা আই ওয়াজ ইন মাই প্ল্যান, ইফ আই মুভ it has to be between these হুম 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 six হুম। six areas. আচ্ছা, আপনাকে আমার আমি আমার আমার কাট অফ আমার মনে করছি। করে যে আমেরিকাতে থাকার জন্য আমার সবাই বলে একটা একটা কথা আছে, ওয়াইড ওয়ার্ড আছে, দ্য বেস্ট প্লেস টু লিভ ইন আমেরিকা ইজ ইদার সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো, অর নর্থ ক্যারোলাইনা, দ্য রিসার্চ ট্রায়াঙ্গেল এরিয়া, রলি ডারহাম এরিয়া, আর একটা হচ্ছে নর্থার্ন ভার্জিনিয়া। এই তিনটাকে বলা হয় যে দ্য বেস্ট প্লেস টু লিভ উইথ ইন আমেরিকা। হুম হুম হুম। আচ্ছা, তো ওগুলিতে আপনার থাকার ইচ্ছা আছে না? না, এখনো ইচ্ছা হচ্ছে না, আমি বলছি কি, হ্যাঁ। ইটস এ ওয়াইজ মেনরা এটা বলে যে দিস দ্য বেস্ট প্লেস, বাট আমি আই এম হ্যাপি হোয়ার আই এম নাও। আচ্ছা আচ্ছা। ওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুমি ভাই, কারণ আমি নিজেও তো একটু পপুলার চয়েসের বাইরে গিয়েই আমি আমি খুবই একটা ছোট্ট স্মল টাউনে, একটা হিলি স্মল টাউনে থাকি। তো আমার কাছে এটাই আমার মানে আনন্দ। আমি আমি মনে হয় আমি সিটি স্লেকার, আমি শহর পছন্দ করি। আমি নিউ ইয়র্ক সিটি ছিলাম, ঢাকা শহরে বড় হয়েছি আমার জন্ম থেকে। আহ, ঢা- ঢাকা শহরে বড় হয়েছি আমি। খুব কোলাহলপূর্ণ বড় শহর পছন্দ করি। এই ছোট শহরে গিয়ে আই উইল নট সার্ভাইভ, এটা আমার মনে হয় নাই পারবো। হুম হুম আমি হুম। খুবই সোশ্যাল মানুষ, খুব আড্ডাবাজ মানুষ, প্রচুর মানুষ লাগে আমার। আচ্ছা আচ্ছা। আই যাক, আই তাহলে ক্যানট তাহলে এই একটা বি অ্যালন। জায়গাতে আমাদের ডিফারেন্স আছে। আচ্ছা, তো আজকে এই যে আমরা অলরেডি 37 মিনিটসে, সো সাফায়েত, এই পর্বটা শেষ করে দিই আমরা। তো তোমার যদি কোয়েশ্চেন থাকে এরপর আমরা ওই ঠিক আছে, ব্লগের রুমি প্রপোর্শন ভাই, চলে যাবো। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মুখ থেকে আপনার এই যে আমেরিকান এক্সপিরিয়েন্স, স্টার্টিং অফ অ্যাজ এ স্টুডেন্ট এন্ড দেন আজকে আফটার অল দিস ইয়ার্স, আফটার 29 ইয়ার্স স্প্যানিং ওভার 4 or 5 ডিফারেন্ট স্টেটস, আপনি একটা মাশাআল্লাহ এখন খুব ভালো প্রফেশনালি, সোশ্যালি, সব দিক থেকে আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো অবস্থায় আছেন। তো আমরা দোয়া করি আপনি আপনার ভবিষ্যৎ দিনগুলো আরো সুন্দর হবে। আর আপনাকে দেখে, আপনি অলরেডি বলেছেন আপনাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে, এবং আমি আশা করি এবং আমি চাই যে আরো মানুষ আপনাকে দেখে ইন্সপায়ার হোক। আম, তো আমরা এই আলোচনাটা আমরা এখানেই শেষ করব। আর যদি এই সংক্রান্ত আপনাদের যারা অনুষ্ঠানটা যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাদেরকে সেটা কমেন্টে জানান, বা আপনারা যদি
আরো অন্য কোনো এই সংক্রান্ত কোনো টপিকে আপনারা যদি আমাদের আলোচনা শুনতে চান সেটাও আমাদেরকে জানান। আমরা অবশ্যই সেটা চেষ্টা করব কভার করার জন্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ। যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ বোথ, এবং আমি এনজয় করলাম কথাগুলো বলে। ইট ওয়াজ, আমার মনে হলো যে আমি কোনো সিরিয়াস ব্যাপার নিয়ে আলাপ করছি না। আই ওয়াজ টকিং মাই স্টোরি। এটা বলার সুযোগ সবসময় হয় না, আমাকে এইগুলো বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রুমি ভাই, আমরাও এনজয় করলাম। আমরা জাস্ট উই জাস্ট ওয়েন্ট থ্রু আপনার লাইফ, বিভিন্ন একটা একটা নানান পর্ব দেখলাম আমরা আমেরিকাতে একজন সফল বাংলাদেশীর বিভিন্ন স্টেজ। ধন্যবাদ।